ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সিয়াম ভাই, এবং এই ঘটনাটি সিয়াম ভাইয়ের ছোট চাচার সাথে ঘটে যাওয়া। এবং সিয়াম ভাইয়ের ছোট চাচার নাম হচ্ছে দুলু মিয়া। মূলত সেই দুলু মিয়ার সাথেই এই ঘটনাটি ঘটে যাওয়া। প্রিয় লিসেনার্স, তো সেই দুলু মিয়ার বয়স যখন 17 বা 18 বছর, তখন এই ঘটনাটি ঘটে গিয়েছিল তার সাথে। প্রিয় লিসেনার্স, তো এইরকম একদিন দুলু মিয়া তার নানার বাড়িতে ঘুরতে যায়। তিনি প্রায় তার নানার বাড়িতে ঘুরতে যেতেন। তো সেই রকম তিনি একদিন এরকম তার নানার বাড়িতে ঘুরতে যায়। তো সেই দুলু মিয়ার শুধুমাত্র একটি মামা ছিল, আর কোনো তার মামা ছিল না। এবং সেই মামা বিবাহিত ছিল, তার ওয়াইফ তার বাড়িতেই থাকতো। আর দুলু মিয়ার নানা তখন বেঁচে ছিল না, এবং সেই দুলু মিয়ার মামা তিনি শহরে থাকতেন। শহরে থেকে তিনি কাজকাম করতেন। যাই হোক, শুধুমাত্র দুলু মিয়ার নানার বাড়িতে তার নানি এবং একটি মাত্র মামি ছিল। তাছাড়া দুলু মিয়ার নানার বাড়িতে আর কেউ ছিল না, শুধুমাত্র দুইটি মহিলা মানুষ ছিল। এক হচ্ছে দুলু মিয়ার নানি, আর এক হচ্ছে দুলু মিয়ার মামি। প্রিয় লিসেনার্স, তো এরকম একদিন দুলু মিয়া তার নানার বাড়িতে ঘুরতে যায়। যাওয়ার পর সেখানে তিনি 2 দিন থাকে। তো 3 দিনের মাথায় দুলু মিয়ার যে মামি, তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে খুব দ্রুত হাসপাতালে নিতে হবে। সেই সময় এতটাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তো দুলু মিয়ার নানার বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না, শুধুমাত্র দুলু মিয়া ঘুরতে গিয়েছিলেন। গিয়ে দেখে যে তার মামির এই অবস্থা, 2 দিনের মাথায় তাকে হাসপাতালে নিতেই হবে। যখন দুলু মিয়ার মামি অসুস্থ হয়ে পড়েন বেশি, তখন বাজে সন্ধ্যা 7টা বা 8টার মতো এরকম। তখন দুলু মিয়ার নানি দুলু মিয়াকে বলে যে, তোর মামি তো অনেক অসুস্থ হয়ে পড়েছে, তো তাকে তো যেভাবে হোক হাসপাতালে নিতে হবে। তখন দুলু মিয়া বলে যে, নানি তুমি একটি ভ্যানের ব্যবস্থা করো, যে কোনো একটি গাড়ির ব্যবস্থা করো, আমি মামিকে নিয়ে হাসপাতালে যাব, সাথে তুমিও যাবা। এরকম করে দুলু মিয়া তার নানিকে বলে। তখন দুলু মিয়ার নানি বলে যে, তুই কি ভ্যান চালাইতে পারবি? তখন দুলু মিয়া বলে যে, আজকের জন্য হলেও পারতে হবে, কারণ মামির যে অবস্থা, তাকে চালু হাসপাতালে নিতে হবে, না হলে আরও বড় কোনো বিপদ হতে পারে। তো এইদিকে কিন্তু দুলু মিয়ার মামাকে খবর দেওয়া হয়েছিল। তিনি শহরে কাজ করতেন, সেই কারণে তাকে ওই শহর থেকে বাড়িতে ফিরতে দেখা যায় যে 3-4 ঘন্টা সময় লেগে যাবে। তো দুলু মিয়া তার নানিকে বলে যে একটি ভ্যান ব্যবস্থা করতে। তো দুলু মিয়া ভ্যান নিয়ে আর কি হাসপাতালে যাবে তার মামিকে নিয়ে। তো দুলু মিয়ার নানি তিনি তার পাড়া প্রতিবেশী যারা ছিল তাদের থেকে একটি ভ্যান নিয়ে আসে।
বা ওই দুলু মিয়া গিয়ে ভ্যানটি নিয়ে আসার পর তার মামিকে ওই ভ্যানে তুলে এবং সাথে দুলু মিয়ার নানিকে নিয়ে তিনি আর কি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। প্রিয় লিসেনার্স, তো দুলু মিয়ার নানার বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব প্রায় 7 থেকে 8 কিলোমিটার। যাই হোক, দুলু মিয়া তার মামিকে ভ্যানে করে নিয়ে তো হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। সাথে কিন্তু ওই দুলু মিয়ার নানিও ছিল। যাই হোক, এই তিনজন মিলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় এবং এই দিকে দুলু মিয়ার মামাকে খবর দেওয়া হয়েছিল যে তিনি যেন ডাইরেক্ট হাসপাতালে চলে আসে। যাই হোক, এক পর্যায়ে গিয়ে দুলু মিয়া তার মামিকে নিয়ে হাসপাতালে পৌঁছানোর পর তার চিকিৎসা করতে থাকে ডাক্তারে। তো এক পর্যায়ে মোটামুটি সুস্থ হয় এবং ডাক্তার বলে যে তাকে নাকি হাসপাতালে 2-1 দিন রাখতে হবে, মানে দুলু মিয়ার মামিকে। যাই হোক, রাত যখন 9টা বা 10টার মতো বাজে, তো এক পর্যায়ে দেখা যায় যে দুলু মিয়ার যে মামি অসুস্থ, তার বাড়ির আত্মীয় স্বজন তারাও চলে আসে এবং দুলু মিয়ার মামাও ওই হাসপাতালে চলে আসেন। দেখা যায় যে মোটামুটি হাসপাতালে তখন অনেক লোক হয়ে গেছে। তো দুলু মিয়া যখন দেখে যে তার মামির জন্য অনেক লোকজন সেখানে এসে গেছে, তার আর ওখানে প্রয়োজন নেই, তখন দুলু মিয়া তার নানিকে বলে যে নানি, তুমি তো মানুষের ভ্যান নিয়ে এসেছো, তো আমি ভ্যানটা নিয়ে বাড়িতে চলে যাই, তোমরা এখানে থাকো। দেখা যায় যে বাড়িতে কেউ নেই, বাড়ি একদম পুরো ফাঁকা, গরু ছাগল আছে, যদি আবার চোর আসে, চোর এসে তো সব কিছু নিয়ে চলে যাবে। তো আমার তো এখানে আর কোনো কাজ নেই, তো আমি ভ্যানটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো দুলু মিয়া তার নানিকে এই কথা বলে। তখন তার নানি বলে যে তুই কি যেতে পারবি একাই? তখন দুলু মিয়া বলে যে পারবো, সমস্যা নেই, ভ্যান তো আছে, আর ভ্যানের সাথে তো হারিকেন একটা আছে, ওটা জ্বালিয়ে নিয়ে আমি বাড়িতে চলে যাই বা যেতে পারবো, এরকম করে তো দুলু মিয়া তার নানিকে বলে। তো তাকে তার মামা বারণ করেছিল, মানে দুলু মিয়ার মামা তাকে বলেছিল যে দরকার নেই, আমরা সবাই একসাথে যাব, তুমি থাকো। কিন্তু দুলু মিয়ার সেখানে মন টিকতেছিল না, কারণ হাসপাতালের যে পরিবেশ, সেই পরিবেশে তিনি থাকতে পারছিলেন না। সেই কারণে দুলু মিয়া বাড়িতে আসতে চায় বা চলে আসতে চায়। তখন দুলু মিয়া এতটাই জেদ করে যে না, তিনি বাড়িতেই চলে আসবে। তখন আর তাকে কেউ আটকায় না। পরবর্তীতে দুলু মিয়ার যে মামা, তিনি বলে যে ডাক্তার বলেছে এই ওষুধগুলো আনতে, তো তুমি একটু এই ওষুধগুলো এনে দিয়ে বাড়িতে চলে যাও, তুমি যেহেতু থাকবা না, তো ওষুধগুলো এনে দিয়ে তুমি চলে যাও। প্রিয় লিসেনার্স, মানে দুলু মিয়ার মামা দুলু মিয়াকে বলে যে ডাক্তারে কিছু ঔষধ লিখে দিয়েছে, তো ওষুধগুলো আনতে হবে, সেগুলো এনে দিয়ে যাও। তখন দুলু মিয়া বলে যে ঠিক আছে, তুমি কাগজটা দাও। তার মামাকে বলে যে ঠিক আছে, তুমি কাগজটা দাও, আমি নিচে গিয়ে ওষুধগুলো নিয়ে আসতেছি। তখন দুলু মিয়া নিচে যায়। নিচে যাওয়ার পর দেখে যে একটি মাত্র ডাক্তারের দোকান খোলা, সবগুলো বন্ধ, কারণ প্রায় তখন রাত 11টার মতো বেজে গেছে, আর গ্রামে তো অনেক রাত। তো যাই হোক, দুলু মিয়া গিয়ে দেখে যে একটি দোকান খোলা। তো দুলু মিয়া সেই দোকানেই যায়। দোকানে যাওয়ার পর দেখে যে একটি মুরব্বি টাইপের লোক, চাপদাড়ি এবং সাদা জুব্বা পাঞ্জাবি পরা সেই লোকটি। তো দুলু মিয়া যখন ওষুধগুলো চায় বা ওই কাগজে যে লেখা ছিল ওষুধগুলো, তো কাগজটা ডাক্তারকে দিয়ে বলে যে এই ওষুধগুলো দেন। তো ওই ওষুধগুলো আর কি ডাক্তারে দিয়ে দেয়। দেওয়ার পর দুলু মিয়া সেই ওষুধগুলো নিয়ে আবার হাসপাতালে চলে যায়। যাই হোক, হাসপাতালে যাওয়ার পর তার মামাকে ওষুধগুলো বুঝিয়ে দিয়ে তিনি এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। যাই হোক, দুলু মিয়া তার নানিকে বলে যে নানি, আমি ভ্যানটা নিয়ে বাড়িতে চলে গেলাম, তো তোমরা এখানে থাকো, বাড়ি তো পুরো ফাঁকা হয়ে আছে, বাড়িতে তো কেউ নেই, আমি গিয়ে বাড়িতে থাকি, না হলে আবার দেখা যায় যে চোর এসে সব কিছু নিয়ে চলে যাবে। যাই হোক, সেই দুলু মিয়াকে আর কেউ আটকায় না, তো তাকে ছেড়ে দেয় যে ঠিক আছে, তুমি বাড়িতে চলে যাও। প্রিয় লিসেনার্স, তো মূলত হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেই তার সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তো দুলু মিয়া ভ্যানটি নিয়ে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রিয় লিসেনার্স, আগে তো ভ্যানে দেখা যায় যে কোনো লাইট ছিল না, অন্ধকার রাস্তা দিয়ে সব সময় চলাচল করা হতো।
তো গ্রামের লোকজন আগে কি করতো, ভ্যানের নিচে সবসময় একটি হারিকেন নিয়ে চলতো। ওই হারিকেনের আলোতেই পথ দেখে দেখে বাড়িতে ফিরতেন। যাই হোক, সেই দুলু মিয়া যখন আর কি ভ্যানটি নিয়ে বাড়িতে ফিরবেন, তার আগেই তিনি আর কি ওই হারিকেনের আলোটা জ্বালিয়ে নেয়, আগুনটা জ্বালিয়ে নেয়, এবং সেই আলোতে আলোতে রাস্তা দেখে তিনি বাড়িতে ফিরতেছিলেন। যাই হোক, 7-8 কিলোমিটার রাস্তা তাকে কিন্তু একাই আসতে হবে। তো এবং এখানে একটা বিষয় হচ্ছে, ওই হাসপাতাল থেকে যে পথে দুলু মিয়া তার নানার বাড়িতে যাবেন, তো ওই পথ দিয়ে যেতে ধরে 7 থেকে 8টি কবরস্থান পড়ে। যখনই দুলু মিয়ার মনে পড়ে যায় যে দুলু মিয়াকে এখন 5-7টি কবরস্থানের পাশ দিয়ে তাকে একাই যেতে হবে ভ্যান নিয়ে, তখন আর কি তার যে শরীরের লোম সেগুলো একটু দাঁড় হয়ে যায়, মানে ভয় পেয়ে যায় আর কি, যে এত রাত্রেবেলা এই প্রথমবার একটি মাত্র ভ্যান নিয়ে বাড়িতে যাচ্ছি, কি হয় না হয়। যাই হোক, তিনি ভয়ে ভয়ে ভ্যান চালাইতে থাকে। তো ওই হাসপাতাল থেকে প্রায় 2-1 কিলোমিটার রাস্তা তিনি ভালোভাবেই যায়। তো 2-1 কিলোমিটার রাস্তা ভালোভাবে যাওয়ার পর তখন ওই দুলু মিয়ার মনে হচ্ছে যে পিছন থেকে তার ভ্যানটা কেউ টেনে ধরে আসে, বা ভ্যানটা যে তিনি এত জোরে চালাচ্ছে বা এত শক্তি দিচ্ছে প্যাডেলে, কিন্তু তার ওই পরিমাণে ভ্যানটা যাচ্ছে না, অনেক স্লো যাচ্ছে, বা ভ্যানটা অনেক ভার মনে হচ্ছে, এরকম একটা অবস্থা। তখন দুলু মিয়া ভাবে যে ভ্যানটা এতক্ষণ তো ভালোই আসলো, বা আমি তো ভালোই চালালাম, কিন্তু এখানে এসে দেখি যে ভ্যানটা অনেক ভার মনে হচ্ছে, বা সামনের দিকে যেতেই চাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো তিনি অনেকটা শক্তি দিয়ে ভ্যানটা আস্তে আস্তে চালাইতে চালাইতে তো বেশ কিছু দূরে চলে যায়। প্রিয় লিসেনার্স, তো যেখানে তিনি যায়, তো সামনে একটি কবরস্থান। তো ওই কবরস্থানের জায়গাটা বেশি একটা ভালো না, তিনি জানতো। এইটা আর কি তিনি আগে থেকেই জানতেন যে ওই কবরস্থানটা বেশি একটা ভালো না। অনেকেই নাকি ওই কবরস্থানের পাশ দিয়ে যেতে ধরে অনেক কিছু দেখেছে, বা রাস্তা আটকায় ধরেছে, এরকম তিনি মানুষের মুখ থেকে আগে শুনেছিলেন। সেই কারণে ওই কবরস্থানটার কাছাকাছি যেতেই তিনি ভীষণ ভয় পেতে শুরু করে। যাই হোক, তিনি ভয়ে ভয়ে, আর তার একটা বিশ্বাস ছিল যে সাথে তার আগুন আছে। তিনি জানতো যে আগুন থাকলে নাকি এরকম জিন ভূত পেত এগুলো কাছে আসতে পারে না। তার এতটুকু বিশ্বাস ছিল যে তার কাছে একটি হারিকেন আছে এবং হারিকেনে আগুন আছে, কোনো সমস্যা হবে না, এতটুকু তার বিশ্বাস ছিল। যাই হোক, তিনি যখন ওই কবরস্থানটার বেশ কাছাকাছি যায়, তখন তিনি দেখতে পারে যে ওই কবরস্থানটার সামনে যে রাস্তা, সেই রাস্তার সাইডে একজন হুজুর টাইপের লোক দাঁড় হয়ে আছে, এবং চাপদারি, মানে অন্ধকারের ভিতরে তিনি ওই রকম আর কি চেহারা বুঝতে পারছিল না বা দেখতে পাচ্ছিল না। যাই হোক, তিনি যখন আস্তে আস্তে ওই হুজুর টাইপের লোকটার সামনে যায়, ওই কবরস্থানের সামনে, তিনি গিয়ে দেখতে পারে, যখন আর কি তিনি চেহারাটা চিনতে পারে, তখন তিনি ভালো করে দেখে কিছুক্ষণ আগে যে ডাক্তারের কাছ থেকে তিনি ঔষধ নিয়ে তার মামার কাছে দিয়ে এসেছিল, তো সেই ডাক্তারটি ওই কবরস্থানের পাশে দাঁড় হয়ে আছে। প্রিয় লিসেনার্স, তো আমরা কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম যে তার মামা তাকে ঔষধ আনতে দিয়েছিল, যে তুই যখন বাড়িতেই যাবি তো এই ওষুধগুলো এনে দিয়ে যা। এবং দুলু মিয়া কিন্তু একটি ডাক্তারের দোকানে গিয়ে ওষুধ এনেছিল। তো সেই ডাক্তারটিকেই তিনি দেখতে পাচ্ছে ওই কবরস্থানের পাশে দাঁড় হয়ে আছে। তো দুলু মিয়া অবাক হয়ে যায় যে কী রে, আমি তো এই লোককে হাসপাতালের সামনে দেখেছিলাম, বা তার থেকেই আমি ওষুধ নিয়েছিলাম, তিনি এখানে আবার কিভাবে আসলো। দুলু মিয়া কিন্তু ভীষণ অবাক হয়ে যায়, কারণ তার আগে এখানে কখনোই আসা সম্ভব না। যাই হোক, ভয়ে ভয়ে দুলু মিয়া ওই ডাক্তারের কাছে যায়। যখন ডাক্তারের কাছাকাছি যায়, তখন ওই ডাক্তার তাকে বলে যে গাড়িটা থামাও, আমি সামনে যাব, আমাকে নিয়ে যাও। আর দুলু মিয়া কিন্তু একদম শিওর ছিল যে ডাক্তারের কাছ থেকে তিনি ঔষধ নিয়ে হাসপাতালে গিয়েছিল, তো
তো সেই ডাক্তারটাই কিন্তু সেখানে দাঁড় হয়েছিল, এইটা একদম তিনি শিওর ছিল। যাই হোক, দুলু মিয়া আবার ভাবে যে এটা আবার কোনো ভূত পেত এরকম কিছু না, তো ডাক্তার তো নাকি আবার অন্য কিছু, এরকম ওই দুলু মিয়া ভাবে। এবং দুলু মিয়া ভাবে যে আমার কাছে তো আগুন আছে, কিছু হবে না, দেখি কি হয়। তো দুলু মিয়া বলে যে আপনি কোথায় যাবেন? তখন একটি জায়গার নাম বলে, আর ওই জায়গাটি আর কি সামনে, দুলু মিয়া যেদিকে যাবে তো ওই দিকেই। তখন দুলু মিয়া বলে যে ঠিক আছে, আপনি ভ্যানে উঠে বসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। যখন ওই হুজুর টাইপের লোকটি তার ভ্যানে উঠে বসে ওই দুলু মিয়ার, তো দুলু মিয়া একটা জিনিস খেয়াল করে যে যখন তিনি ওই ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়েছিল তখন কিন্তু ভালো করেই দুলু মিয়া ওই ডাক্তারের চেহারা দেখেছিল এবং স্বাস্থ্য কীরকম ছিল এটাও তার মনে আছে। যখন তিনি ওই ডাক্তারকে ওই কবরস্থানের পাশে দেখতে পারে, তিনি দেখে যে এই ডাক্তারটি একদম চিকন, কিন্তু যখন ডাক্তারের কাছ থেকে ওই দুলু মিয়া ঔষধ নিয়েছিল তিনি একটু মোটা তাজা ছিলেন। কিন্তু যখন কবরস্থানের পাশে ওই ডাক্তারকে দুলু মিয়া দেখে, তখন আর কি দুলু মিয়া দেখে যে এই ডাক্তারটি একদম চিকন, একটু লম্বা টাইপের। যাই হোক, দুলু মিয়া এই বিষয়টা বুঝতে পারছিল, কিন্তু ওই ডাক্তারকে কিন্তু দুলু মিয়া একবারও বলে নাই যে আমি কিছুক্ষণ আগে আপনার কাছ থেকে ঔষধ নিয়েছিলাম, বা দুলু মিয়া ভাবছিল এগুলো আর বলার দরকার নেই, তিনি যেহেতু সামনে যাবে, যাই হোক আমি তাকে সামনে নিয়ে নামাই দেই, এরকম দুলু মিয়া ভাবতেছিল। প্রিয় লিসেনার্স, তো দুলু মিয়ার ভ্যানে যখন ওই ডাক্তারটি উঠে বসে তখন দুলু মিয়া বুঝতে পারে যে ভ্যানটি একদম ফ্রি হয়ে গেছে, মানে অনেক দ্রুত যাচ্ছে। দুলু মিয়া এটা বুঝতে পারে, কারণ তিনি এতক্ষণ যে একাই একাই এসেছিলেন, তার ভ্যানটা চালাইতে অনেক কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে ভ্যানটা নাকি অনেক ভার, ওই ভ্যানটা সামনের দিকে যেতেই চাচ্ছে না। যখন ওই কবরস্থানের পাশে ওই হুজুর টাইপের লোকটাকে তিনি ভ্যানে তুলে নেয়, তখন থেকেই ভ্যানটা একদম ফ্রি হয়ে যায়। যখন ভ্যানটা ফ্রি হয়ে যায় তখন দুলু মিয়া ভাবে যে আসলেই হয়তো এটা একটা মানুষ, কারণ এতক্ষণ আমার ভ্যানটা অনেক ভার ছিল বা আমি চালাইতেই পারছিলাম না, এই লোকটা ওটার সাথে সাথে দেখি আমার ভ্যান একদম ফ্রি হয়ে গেছে। তো দুলু মিয়া তখন ভাবে যাই হোক, দুই একটা কবরস্থান এনার সাথে আমি পার হতে পারবো, কোনো সমস্যা হবে না, আর যতদূর পর্যন্ত এই লোকটি যাবে তাকে আমি নিয়ে যাব, সমস্যা নেই। তার সাথে একজন লোক পেয়েছে, সেই কারণে দুলু মিয়া অনেক খুশি এবং ভয়ও কম পাচ্ছিল। যাই হোক, দুলু মিয়া ওই লোকটাকে নিয়ে যেতে থাকে। তো এক পর্যায়ে গিয়ে ওই পিছনে যে লোকটা ছিল, দুলু মিয়া যে ডাক্তারটাকে ভ্যানের উপর বসায় নিয়েছিল, হুজুর টাইপের লোকটা, সেই লোকটা বলে যে আমাকে এখানেই নামিয়ে দাও, তো আমি আর সামনে যেতে পারবো না। তো দুলু মিয়া তার ভ্যানটা স্লো করার পর ওই হুজুর টাইপের লোকটি নামার পর আর কি ওই লোকটি দুলু মিয়াকে ভাড়া দিতে ধরে। তখন দুলু মিয়া বলে যে আমি ভাড়া নিতে পারবো না, বা আমি তো ভ্যান চালাই না, এরকম আমার মামি অসুস্থ হয়েছিল, তাকে নিয়ে আমি হাসপাতালে এসেছিলাম, তো আপনার ভাড়া লাগবে না, আপনি চলে যান। তখন ওই হুজুর টাইপের লোকটা আর কি দুলু মিয়াকে বলে যে ভাড়া নিতে হবে তোমাকে, তুমি ভাড়া নাও, এরকম করে আর কি ওই হুজুর টাইপের লোকটা দুলু মিয়াকে বলে। তো দুলু মিয়া অনেক না করে যে আমি ভাড়া নিব না, আমাকে ভাড়া দিতে হবে না, আপনি চলে যান। কিন্তু ওই হুজুর টাইপের লোকটা তাকে ভাড়া দিবেই। যখন ওই হুজুর টাইপের লোকটা ভাড়া দিতে ধরে বা ওই দুলু মিয়াকে ভাড়া দেয়, তো অটোমেটিক নাকি ওই দুলু মিয়ার হাতটা ওই হুজুর টাইপের লোকটার দিকে আসতে থাকে। দুলু মিয়ার ইচ্ছার বিরুদ্ধে হাতটা আর কি ওই হুজুর টাইপের লোকটার কাছে আসে। তখন ওই হুজুর টাইপের লোকটা তার হাতে টাকা দেয় না, অন্যরকম কিছু একটা দিয়ে দেয়। দুলু মিয়া এটা বুঝতে পারে যে আসলে এটা টাকা না, এটা অন্য কিছু, এবং ওই দুলু মিয়াকে বলে যে এইটা তুমি তোমার পকেটে রেখে দাও। ওই হুজুর টাইপের লোকটা আর কি ওই দুলু মিয়াকে বলে। তখন দুলু মিয়া ওইটা তার পকেটে রেখে দেয়। দুলু মিয়া কিন্তু বুঝতে পারছিল না যে ওই হুজুর টাইপের লোকটা তাকে কি দিল বা কি দিয়েছে, এইটা তিনি অন্ধকারের কারণে দেখতে পাচ্ছিল না। দুলু মিয়া ওই হুজুরের দেওয়া জিনিসটা পকেটের ভিতর রেখে দেয় এবং
দুলু মিয়াকে ওই হুজুর টাইপের লোকটা বলে যে দেখো, আমি আর সামনে যেতে পারবো না, হয়তো তোমার সামনে বিপদ আছে, তো তুমি একটু সাবধানে যেও। যখনই এই কথাটি দুলু মিয়াকে বলে ওই হুজুর টাইপের লোকটি, তখনই আর কি দুলু মিয়া ভীষণ ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, এরকম একটা অবস্থা। ভীষণ ভয় পেয়ে যায় আর কি, যে দুলু মিয়া মনে মনে ভাবে যে এই হুজুর টাইপের লোকটি কি বলে, এই ডাক্তার এটা কি বলে, সামনে আমার বিপদ মানে। যাই হোক, এই কথা বলে সেকেন্ডের ভিতরে ওই হুজুর টাইপের লোকটি কোথায় যেন চলে যায়। দুলু মিয়া কিন্তু ওই লোকটির দিকে তাকিয়েছিল, কিন্তু দুলু মিয়া দেখতে পারে যে সেকেন্ডের ভিতরে লোকটি ওখান থেকে উধাও হয়ে গেল। তো দুলু মিয়া মনে মনে ভাবে যে আসলে এটা মানুষ ছিল না অন্য কিছু ছিল, আমি তো কিছুই বুঝতে পারছি না, এগুলো আমার সাথে কি ঘটতেছে। দুলু মিয়া এটা মনে মনে ভাবে, কারণ সেকেন্ডের ভিতরে একটি লোক ওখান থেকে গায়েব হয়ে গেল, এটা কী রকম না। যাই হোক, দুলু মিয়া মনে মনে ভাবে যে আমি এইবার সামনের দিকে যাই। প্রিয় লিসেনার্স, তো ওখান থেকে আর কি 2-1 কিলোমিটার দূরেই ওই দুলু মিয়ার নানার বাড়ি। দুলু মিয়া এটা ভেবেছিল যে হয়তো সাইডে বাইডে কোনো রাস্তা ছিল, তো ওই রাস্তা দিয়ে ওই হুজুর টাইপের লোকটি চলে গিয়েছে। যাই হোক, দুলু মিয়া আস্তে আস্তে আবার ভ্যান চালাইতে শুরু করে। প্রিয় লিসেনার্স, তো সামনে বিশাল বড় একটি কবরস্থান পড়ে, এবং ওই কবরস্থানের পাশ দিয়ে ওই দুলু মিয়াকে এইবার যেতে হবে। এবং দুলু মিয়া জানতো ওই কবরস্থানটি একদম বেশি ভয়ানক, বা ওখান দিয়ে মানুষ মাছ নিয়ে গেলে মাছ আটকিয়ে দিত, বা কিছু না কিছু দেখতে পারতো ওই কবরস্থানের পাশ দিয়ে গেলে। আর তখন তো দুলু মিয়া একাই যাচ্ছিল, ভীষণ রাত, মানে রাত 12টা বা 12:30টার মতো বেজে গিয়েছিল। তখন দুলু মিয়া এটা বুঝতে পারে, তো আল্লাহর নাম নিয়ে দুলু মিয়া যেতে থাকে। যখনই দুলু মিয়া ওই কবরস্থানের কাছে যায়, তখন দুলু মিয়া দেখতে পারে যে একটি মেয়ে, মানে লাল একটি কাপড় পরা বা লাল শাড়ির মতো কিছু একটা পরা, এবং কোলের ভিতর একটি বাচ্চা নিয়ে রাস্তার সাইডে দাঁড় হয়ে আছে। দুলু মিয়া দেখতে পাচ্ছে মানে পিছন থেকে যে তার সামনে একটি লাল কাপড় পরে একটি মেয়ে বাচ্চা একটি কোলে নিয়ে দাঁড় হয়ে আছে, এবং মুখের ভিতর ঘোমটা দেওয়া। দুলু মিয়া এটা দেখতে পারে। তো দুলু মিয়া ভাবে যে এত রাত্রেবেলা এই মেয়েটি কবরস্থানের পাশে কি করতেছে এত ছোট একটি বাচ্চা নিয়ে। তো দুলু মিয়া ভয়ে ভয়ে যখন ওই লাল কাপড় পরা মেয়েটির সামনে যায়, তখন দুলু মিয়াকে ওই মেয়েটি বলে যে দাঁড়াও, আমাকে সামনে নিয়ে যাও। এইরকম করে ওই মেয়েটি কর্কশ কণ্ঠে ওই দুলু মিয়াকে বলে। তখন ওই দুলু মিয়া বলে যে আপনি এত রাত্রেবেলা একটি মেয়ে একাই এখানে কি করতেছেন, আর এই জায়গাটা তো বেশি একটা ভালো না, আপনি একটা মহিলা মানুষ হয়ে এত রাত্রেবেলা এখানে দাঁড় হয়ে আছেন কেন এইভাবে, আর আপনার চেহারাও তো দেখা যাচ্ছে না, ঘোমটা দিয়ে আছেন। তো তখন দুলু মিয়া কিন্তু বেশ বাড়ির কাছে গিয়েছিল, বেশ দূরেই গিয়েছিল বাড়ির কাছে। যাই হোক, দুলু মিয়াকে ওই মেয়েটি বলে যে তুমি আমাকে ভ্যানে নাও, নিয়ে সামনে নিয়ে যাও, আমি সামনে গিয়ে নেমে যাব, এরকম করে বলে। তখন দুলু মিয়া মনে মনে ভাবে যে এই মেয়েটিকে নিব, আর কে না কে কি হয়েছে এত রাত্রেবেলা এই কবরস্থানের পাশে একাই দাঁড় হয়ে আছে। তখন দুলু মিয়া বলে যে আসলে আপনি এখানে দাঁড় হয়ে আছেন কেন। তখন ওই মেয়েটি আবারও কর্কশ কণ্ঠে বলে যে এত কথা কিন্তু ভালো লাগে না, আমাকে ভ্যানে নিয়ে সামনে নিয়ে গিয়ে নামাই দিস, এরকম করে বলে। তখন ওই দুলু মিয়া কোনো কথা না বলে তখন ওই মেয়েটিকে বলে যে ঠিক আছে, আপনি ভ্যানে উঠে বসুন। যাই হোক, তখন ওই লাল কাপড় পরা মেয়েটি ভ্যানের উপর উঠে বসে, এবং কোলে কিন্তু ওই বাচ্চা একটা ছিল। যাই হোক, ওই দুলু মিয়া ভ্যান চালাইতে থাকে এবং দুলু মিয়া একবারও পিছনের দিকে তাকাচ্ছিল না, কারণ তার মনের ভিতর ভীষণ ভয়। কারণ ওই মেয়েটিকে দেখেই কেমন জানি ওই দুলু মিয়ার সন্দেহ হয়, বা তিনি একাই একাই ভয় পেতে থাকেন যে আসলে এটা মানুষ না আর কিছু। এবং চেহারাও দেখা যাচ্ছিল না, ঘোমটাটা এত বড় করে দেওয়া, মানে চেহারার বোঝাও যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো দুলু মিয়া আস্তে আস্তে ভ্যান চালাইতে থাকে, এবং দুলু মিয়া যখন
ভ্যান চালায় তখন মনে হচ্ছে যে প্রায় 20-25 মণ তার ভ্যানে কিছু একটা বসে আছে, এরকম মনে হচ্ছে। এতটাই কষ্ট হচ্ছিল তার ভ্যানটা চালাইতে। প্রিয় লিসেনার্স, দুলু মিয়া কিন্তু একবারও পিছনের দিকে তাকায় নাই। তিনি তার মতো করে কষ্ট করে ভ্যানটা চালিয়ে যাচ্ছিল এবং দুলু মিয়া কোনো কথাই বলতেছিল না। দুলু মিয়া তার মতো করে ভ্যান চালিয়ে যাচ্ছিল। তো বেশ কিছু দূর ভ্যান চালিয়ে যাওয়ার পর দুলু মিয়া খেয়াল করে যে পিছন থেকে কী রকম যেন একটা শব্দ তার কানে আসতেছে। মনে হচ্ছে হাড্ডি যদি কেউ কামড়ে খায় বা হাড্ডি খেলে কীরকম একটা কর্মর শব্দ হবে, তো ওই রকম শব্দটা আর কি ওই দুলু মিয়া পাচ্ছিল। তো দুলু মিয়া ভাবে যে পিছন থেকে এইরকম কেন শব্দ আসতেছে বা এটা কিসের শব্দ। দুলু মিয়া এরকম ভাবতে থাকে। যাই হোক, তো দুলু মিয়া এরকম অনেকক্ষণ শব্দ পাওয়ার পর দুলু মিয়া একবার সাহস করে পিছনের দিকে যখন তাকায়, তাকানোর পর দেখতে পারে যে মেয়েটি ছিল লাল কাপড় পরা। সেই মেয়েটির কি বিভৎস চেহারা, তার দাঁতগুলো কি বিশ্রী, এবং ওই বাচ্চাটিকে, যে কোলে যে বাচ্চাটি ছিল ওই লাল কাপড় পরা মেয়েটির, সেই বাচ্চাটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যখনই দুলু মিয়া এই জিনিসটা দেখে বা এই মেয়েটির ভয়ঙ্কর চেহারাটা দেখে, তখন তো দুলু মিয়া জোরে একটা চিৎকার দিয়ে কোন দিকে দৌড় দিয়েছে বা কি হয়েছে তার কোনো কিচ্ছু মনে ছিল না। যখন দুলু মিয়ার জ্ঞান ফেরে, তিনি দেখে যে তিনি তার নানার বাড়িতে শুয়ে আছেন এবং সেই দুলু মিয়ার পাশে তার নানি বসে আছে এবং আরেকটি হুজুর ওই দুলু মিয়ার পাশে বসে তার চিকিৎসা করতেছে। যাই হোক, জ্ঞান ফেরার পর যে হুজুরটি দুলু মিয়ার চিকিৎসা করতেছিল, তখন ওই হুজুর দুলু মিয়াকে বলে যে বাবা কি হয়েছে, পুরো ঘটনা খুলে বলো তো। তখন ওই দুলু মিয়া বলে যে এরকম রাস্তায় এরকম ঘটনা ঘটে গেছে। মানে পুরো রাস্তার ভিতরে ওই দুলু মিয়ার সাথে কি ঘটে গিয়েছিল সব ঘটনায় আর কি খুলে বলে। তখন দুলু মিয়া ওই তার নানিকে জিজ্ঞেস করে যে নানি, আমি বাড়িতে কিভাবে আসলাম। তখন তার নানি বলে যে এরকম কিছু লোক তারা সকালবেলা মাছ কিনতে যাচ্ছিল বা মাছ ধরে বাড়িতে ফিরতেছিল, তখন তারা দেখে যে তুই রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছিস এবং তোর ভ্যানটি আরেক দিকে পড়ে আছে। ওই লোকগুলো তোকে দেখে চিনতে পারে এবং সেই লোকগুলোই আবার আমার কাছে বা আমার বাড়িতে তোকে দিয়ে গেছে। এইরকম করে আর কি দুলু মিয়ার নানি ওই দুলু মিয়াকে বলে এবং ওই হুজুরটি দুলু মিয়াকে বলে যে তুমি যে হুজুরের কথা বললা বা ডাক্তারের কথা বললা, তোমার ভ্যানে উঠেছিল, তোমাকে ভাড়া দিয়েছিল, তো আসলে সেই ভাড়াটা কোথায় দেখো তো, বা তুমি যে পকেটে রেখেছিলা সেইটা আছে কি না। তখন দুলু মিয়া তার ওই পকেটটা চেক করে দেখে যে আসলে তাকে কোনো টাকা দেয়নি, ভাড়া দেয়নি, তাকে একটি তাবিজ দিয়েছিল এবং তাবিজের মাঝখানে কোনো কিচ্ছু নেই। আমরা যখন একটা তাবিজ নেই, তাবিজের ভিতরে কিন্তু কিছু একটা ভরে আমাদেরকে তাবিজ দেয়, কিন্তু পুরো তাবিজটা ফাঁকা ছিল, এই দিক থেকে ওই মাথা পর্যন্ত কিচ্ছু নেই, পুরো মাঝখান দিয়ে সব দেখা যায়। তো এরকম একটি তাবিজ দিয়েছিল। তখন ওই হুজুর বলে, প্রথমেই যে হুজুর টাইপের লোকটা তোমার ভ্যানে উঠেছিল, মূলত ওইটা একটা ভালো জিন ছিল, তোমাকে সাহায্য করতে চেয়েছিল, কারণ ওই জিনটা তোমাকে দেখে বুঝতে পারছিল যে সামনে তোমার অনেক বড় বিপদ বা তোমার কোনো ক্ষতি হতে পারে। সেই কারণে ওই জিনটা তোমাকে হেল্প করেছে বা সাহায্য করেছে। হয়তো বা ওই জিনটি এই তাবিজ তোমাকে দিয়েছে যাতে তোমার কোনো ক্ষতি করতে না পারে বা তোমার আশেপাশে ঘুরঘুর করবে বা ঘোরাঘুরি করবে, তোমাকে যাতে কোনো ক্ষতি করতে না পারে বা তোমাকে ধরতে না পারে, সেই কারণে এই তাবিজটা তোমাকে দিয়েছিল ওই জিনটা। এইটা হতে পারে। প্রিয় লিসেনার্স, যে হুজুরটি আর কি দুলু মিয়ার চিকিৎসা করতে এসেছিল, সেই হুজুরটি এই কথাগুলো আর কি দুলু মিয়াকে বলেছিল। প্রিয় লিসেনার্স, তো 3-4 দিন দুলু মিয়া একটু জ্বরে ভুগেছিল এবং কিছুদিন তার শরীরে জ্বর ছিল। মোটামুটি আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যায়।
প্রিয় লিসেনার্স, তো এই ছিল ঘটনাটি এই দুলু মিয়ার সাথে ঘটে যাওয়া। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিয়াম ভাইকে যে তিনি এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকে এই একটি ঘটনায় থাকলো। আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।